তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মেনলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট রয়েছো, ডিপ্লোমা থার্ড সেমিস্টার, তো তাদের জন্য একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যাল সার্কিটস যেটা রয়েছে। তো এই ইলেকট্রিক্যাল সার্কিটসকে কিন্তু বিভিন্ন নামে ডাকা হয়। কখনো ডাকা হয় ডিসি নেটওয়ার্ক, কখনো নেটওয়ার্ক থিওরাম বা কখনো সার্কিট থিওরি। তো এটা মেনলি এই ক্লাসটা হচ্ছে ডিপ্লোমা সেকেন্ড ইয়ার বা থার্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য ইলেকট্রিক্যাল সার্কিট বলতে পারো। ওকে, তো দেখো আজকে আমি মেনলি তোমাদের সাথে যে কিভাবে ক্লাসটা হবে সেটা ডিসকাস করব, এবং তার সাহায্যে আজকে কিন্তু আমরা ফার্স্ট যে ক্লাসটা তার কিন্তু ওভারভিউ চালু করব আজকেই। তো দেখো মেনলি আমি যদি বলি যে ডিসি নেটওয়ার্ক বা সার্কিট থিওরি বা নেটওয়ার্ক থিওরি, তো এই সাবজেক্টটাকে মেনলি আমি যখন তোমাদের পড়াবো তখন তিনটে পার্টে ভাগ করে নিয়েছি। তোমরা বুঝতেই পারছো যে তোমরা অলরেডি কিন্তু এই ভাগগুলো সম্বন্ধে শুনেও এসছো। তো দেখো আমি বলছি যে সবার প্রথমে তোমাদের নেটওয়ার্ক থিওরি বা ডিসি নেটওয়ার্ক জানার জন্য যে পার্টটা করতে হবে সেটা হচ্ছে ওহমস ল। তো তোমরা অনেকেই আমাকে বলবে যে দাদা ওহমস ল তো আমরা জানি, ছোটোবেলা থেকে পড়ে আসছি, বাট আমি তোমাদেরকে তাও বলবো যে আরেকবার কিন্তু তোমরা এই ওহমস লটা ক্লিয়ার করে নেবে, কারণ ওহমস ল সম্বন্ধে এখনও অনেকের কিন্তু ভুল ধারণা রয়েছে। যেমন ধরো একদম সোজা একটা প্রশ্ন যদি তোমাকে করি যে ওহমস ল কোন কোন বস্তুগুলো মেনে চলে না বা কোন কোন পদার্থগুলো মেনে চলে না, তখন তোমরা বলবে যে যে সমস্ত পদার্থগুলো মেনলি হচ্ছে তোমার পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি, যাদেরকে আমরা সেমিকন্ডাক্টর বলি, তারা কিন্তু ওহমস ল মেনে চলে না। একইভাবে তোমরা যে ডায়োড, ট্রায়োড, টেট্রোড, পেন্টোড এগুলো ব্যবহার করে থাকো ইলেকট্রনিক্স যন্ত্রাদিতে, সেগুলো কিন্তু এই ওহমস ল ফলো করে না। তোমরা এটা আমাকে বলবে, আমি জানি। তো কিন্তু যদি আরও ডেপথে যদি জিজ্ঞেস করা হয় তাহলে তোমরা বলতে পারবে না কেন তারা ফলো করে না, সেটা কিন্তু তোমরা বলতে পারবে না। বাট কিন্তু তোমাদের যদি ডিটেলসে এই ক্লাসটা করো, আশা করছি অনেক প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের সমাধান হিসেবে তোমরা পেয়ে যাবে। তো সবার প্রথমে এই ডিসি নেটওয়ার্কে আমি করছি ওহমস ল, আর তার সাথে হচ্ছে কেসিএল অ্যান্ড কেভিএল। তো কেসিএল মানে কি কিরচফস কারেন্ট ল, আর কেভিএল মানে কি কিরচফস ভোল্টেজ ল। তো এই লগুলো কি, কোথায় ইমপ্লিমেন্ট করা হয়, কিভাবে একটা ইলেকট্রিক্যাল সার্কিটেতে আমরা এটা ব্যবহার করি সেটা কিন্তু বলবো। এরপর দেখো নেটওয়ার্ক রিডাকশন থিওরাম। আমরা কি হয়, ধরো আমাকে একটা অনেক বড় কোনো সার্কিট দেওয়া রয়েছে, ওকে, অনেক বড় কোনো সার্কিট দেওয়া রয়েছে, ধরো মানে এরকম আছে, তার মধ্যে কন্ডাক্টর আছে, অনেক কিছু আছে। তো আমাকে একটা বড় সার্কিট দেওয়া হলো, তো সেই সার্কিটটাকে আমরা ওহমস ল বা কেসিএল, কেভিএল বা কিরচফস কারেন্ট বা ভোল্টেজ ল দিয়ে সহজে সমাধান করতে পারি। কিন্তু আমাদের যদি অনেক বড় একটা সার্কিট থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা সময়, পরিশ্রম এবং ক্যালকুলেশন করতে হবে। তো সেই সময়, শ্রম এবং এই ক্যালকুলেশনের ঝামেলা থেকে বাঁচার জন্য কিন্তু বিভিন্ন বিজ্ঞানীরা আমাদের এই ফান্ডামেন্টালস ওহমস ল এবং কিরচফস কারেন্ট এবং ভোল্টেজ লয়ের উপর নির্ভর করেই তারা নিজেদের কিছু থিওরাম দিয়েছেন, যেগুলোকে মেনলি আমরা নেটওয়ার্ক রিডাকশন থিওরাম বলে থাকি। অর্থাৎ নেটওয়ার্ককে রিডিউস করে বা ছোট করতে সাহায্য করে, একটা বড় সার্কিটারিকে ছোট করতে সাহায্য করে। সেই দুটি থিওরাম হলো থেভনিনস থিওরাম, তোমরা নাম শুনেছো অলরেডি, অনেকে কিন্তু থেভনিনস ভোল্টেজ, থেভনিনস সার্কিট সব কিন্তু জেনে নিয়েছো। বাট আমি তাও তোমাদের বলবো একদম শুরু থেকে তোমরা জানার চেষ্টা করো, তাহলে কিন্তু যেমন আগ্রহ বাড়বে, তার সাথে যদি তোমার পরীক্ষায় যেরকম টাইপের সার্কিটারি থাকুক সেটা কিন্তু তোমরা সলভ করতে পারবে। তাহলে হলো থেভনিনস থিওরাম, এবং তার সাহায্যে আরেকটা থিওরাম আছে নর্টনস থিওরাম। ওকে, তাহলে থেভনিনস থিওরাম আর নর্টনস থিওরামকে আমরা পড়ব নেটওয়ার্ক রিডাকশন থিওরাম এই সাবজেক্টটির মানে এই টপিকটির আন্ডারে। ওকে, তো এটা তোমাদের মেনলি সেকেন্ড হিসেবে আমি কিন্তু এটা নেব। এই ফার্স্টটা করতে অনেক সময় লাগবে, দেন কিন্তু আমরা এই সেকেন্ড পার্টে আসবো। নেক্সট হচ্ছে স্পেসিফিক কোয়ান্টিটি থিওরাম, এদেরকে বলা হয় স্পেসিফিক কোয়ান্টিটি থিওরাম। সব জায়গায় যে এই থিওরামগুলো ইউজ
ইউজ হবে তেমনটার মানে নেই, এর কিছু স্পেসিফিক রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে, সেইখানেই শুধুমাত্র কিন্তু আমরা এই থিওরামগুলো ব্যবহার করতে পারবো। তো এর আন্ডারে কোন কোন থিওরাম আছে, তো এর আন্ডারে আছে দেখো ম্যাক্সিমাম পিটি থিওরাম, মানে হচ্ছে পাওয়ার ট্রান্সফার, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, অ্যান্ড দ্বিতীয় হচ্ছে সুপার পজিশন থিওরাম। তো এই সুপার পজিশন থিওরাম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই কিন্তু এই সুপার পজিশন থিওরামটা ভালো করে করবে। আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম থেকেও কিন্তু পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। তো যাই হোক, এটাকে আমি থার্ড যে তোমাদের টপিক ওয়াইজ ডিসকাশন হবে তখন কিন্তু আলোচনা করব। তাহলে আজকে আমরা সবার প্রথমে ফার্স্ট টপিক ওয়াইজ ডিসকাশনের ফার্স্ট ক্লাস শুরু করি, যেটাকে আমি মডিউল নাম্বার 1ও দিয়েছি। তাহলে এটা হচ্ছে তোমার ফার্স্ট ক্লাস আজকে। তো সবার প্রথমে আমি একদম তোমাদের বেসিক এবং একদম সহজ সরল থেকে বলবো ওহমস ল বা ওহমের সূত্র। যদি তোমাকে ছোটোবেলায় ওহমস ল জিজ্ঞেস করা হতো তাহলে তুমি বলতে যে স্যার ওহমস ল হচ্ছে পরিবাহীর উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। এটাই তো তোমরা বলতে, আশা করছি এটাই বলতে। আর এটাই কিন্তু এর স্ট্যান্ডার্ড যে স্টেটমেন্ট সেটাই। তো এখানে শুধু ইংরেজিতে বলেছে, ওখানে তোমরা বাংলা বা হিন্দি বা অন্যান্য নিজেদের লোকাল ল্যাঙ্গুয়েজে করেছো, কোনো রকম কোনো প্রবলেম নেই। ওটাই লেখা আছে, দেখো কী লেখা রয়েছে, অ্যাকর্ডিং টু ওহমস ল, ওহমের সূত্রানুযায়ী দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স অ্যাক্রস এনি টু পয়েন্টস অফ দ্য কন্ডাক্টর। ধরো তোমার কাছে একটা কন্ডাক্টর আছে, ওকে, আমি এটাকে ধরছি একটা কন্ডাক্টর, আমি এটা কি দিলাম, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কি, রেজিস্ট্যান্স হচ্ছে ইট ইজ আ প্রপার্টি অফ আ ম্যাটেরিয়াল, ঠিক আছে, ইট ইজ আ প্রপার্টি অফ আ ম্যাটেরিয়াল that doesn't allow কারেন্ট ফ্রম ইট, বা তোমার কি হচ্ছে তড়িৎ প্রবাহকে যেতে কিন্তু বাধা দেয়। প্রত্যেকের মধ্যে এমন কিছু শক্তি রয়েছে যে অন্য কিছুকে বাধা দিতে পারে। কীভাবে রেজিস্ট্যান্সও কিন্তু ফ্লো অফ কারেন্টকে বাধা দেয়, ওকে। তো এরকমই কি বলা হয়েছে যে অ্যাকর্ডিং টু ওহমস ল বা ওহমের সূত্রানুযায়ী দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স, তড়িৎ বিভব বা তড়িৎ প্রবাহ যাই বলো না কেন, তড়িৎ বিভবই বলবো, কারণ ডিফারেন্স শব্দটা যখন ব্যবহার করা হচ্ছে সেই হিসেবে আমরা বিভব বলবো। অ্যাকর্ডিং টু ওহমস ল, ওহমের সূত্রানুযায়ী দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স অ্যাক্রস এনি টু পয়েন্টস অফ দ্য কন্ডাক্টর। ধরো এটা একটা কন্ডাক্টর রেজিস্ট্যান্স আর, তাহলে এর দুটো বিন্দুর মধ্যে বিভব আমি ধরছি, লেটস সে এখানে হচ্ছে V1, এখানে হচ্ছে V2, ওকে। কি বলেছে, এনি টু পয়েন্টস অফ এ কন্ডাক্টর উইল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু ইট। তো যেহেতু এখানে ভোল্টেজ রয়েছে, ভোল্টেজের জন্য তোমার আরেকটা রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে সেই হিসেবে কিন্তু এখানে একটা কারেন্ট উৎপাদন হবে এবং কারেন্টটা কি হবে, রেজিস্ট্যান্স দ্বারা বাধাপ্রাপ্ত হবে। কিন্তু এই যে কারেন্টের ভ্যালু, সেই কারেন্টের ভ্যালুটা দুই প্রান্তে যে তোমার তড়িৎ প্রবাহ বা বিভব রয়েছে তার সাথে সমানুপাতিক হবে। বা এখান থেকে তুমি বলতেই পারো যে V1, ইফ V1 হায়ার পোটেন্সিয়ালে যদি থাকে তাহলে V1 মাইনাস V2 ইজ প্রপোর্শনাল টু I। এখন দেখো V1 যদি 5 ভোল্ট হয়, যদি V2 তোমার 3 ভোল্ট হয়, তাহলে অবশ্যই আমার এখান থেকে একটা নেট V বেরোবে কত, 5 ভোল্ট মাইনাস 3 ভোল্ট মানে 2 ভোল্ট। তাহলে আমি এটাকে যে এরকম স্মল ভি, ছোটো হাতের ভি বা বড় হাতের ভি আকারেও লিখতে পারি। তাহলে আমি এখান থেকে লিখতেই পারি যে V ইজ প্রপোর্শনাল টু I, অর্থাৎ দুই প্রান্তের তড়িৎ বিভব পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রার সাথে সমানুপাতিক, অর্থাৎ V প্রপোর্শনাল টু I। সেটাই আমি এখানে লিখেছি V প্রপোর্শনাল টু I। তোমরা জানো এই প্রপোর্শনাল সূচককে বলা হয় ভেদ সূচক, ওকে। ভেদ তোমরা ছোটোবেলায় পড়েছো, ক্লাস 9-এ তোমরা পড়েছো ভেদ সূচক। এবার এই ভেদ যখন আমাদেরকে তুলতে হয় বা তখন কিন্তু আমাদেরকে একটা সমানুপাতিক কি করতে হয়, সমানুপাতিক একক কিন্তু একটা ধরতে হয়।
এই ভেদ বা সমানুপাতিক চিহ্নকে ওঠানোর জন্য বা ভেদ সূচককে ওঠানোর জন্য আমাদেরকে এখানে একটা একক ধরতে হয়। সেই এককটাকে আমরা ধরেছি আর এই আরটাই তোমরা এখানে পেয়েছো কি রেজিস্ট্যান্স আকারে, বুঝতে পারলে? আর এই যে আর সেই রেজিস্ট্যান্স বললাম কি করে, এটা মেনলি হচ্ছে পদার্থের এমন একটা ধর্ম যে তার মধ্যে দিয়ে তড়িতের প্রবাহকে বাধা দেয়, ফ্লো অফ কারেন্ট ফ্লোকে সেটা রেস্ট্রিক্ট করে। তো এই জন্যই কিন্তু তোমার ভি ইকুয়ালস টু আইআর তুমি ওহমের সূত্র থেকে পেয়ে গেলে। এবার দেখো আমি যদি তোমাদেরকে ওহমের সূত্র পুরোটা বোঝাতে যাই তাহলে কিন্তু 3 to 4 ক্লাস মিনিমাম লাগবে। অ্যান্ড দেন যদি তোমার সার্কিটারি করি তাহলে 5, 6 বা 10টা ক্লাস পর্যন্ত লেগে যেতে পারে। বাট তোমাদের জন্য অতটা ইম্পর্ট্যান্ট এখন ওহমস ল নয়, এখন তোমাদের জন্য অন্য সূত্রগুলো বেশি ইম্পর্ট্যান্ট। তাই আমি ওহমসের সূত্রটা শুধু তোমাদের যাতে সুবিধা হয় যে পরিবাহীর যে কোনো দুটো বিন্দুর মধ্যে তড়িৎ বিভব পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহমাত্রার সমানুপাতিক এবং ভি ইজ প্রপোর্শনাল টু আই বা ভি ইকুয়ালস টু আই, আর এটা জানলেই তোমার এখন হবে আপাতত। তো সেই হিসেবে বলতে পারি এই যে আর বা রেজিস্ট্যান্সের একক কিন্তু ওহম, বাংলায় উচ্চারণ করা হয় ওহম, ঠিক আছে, আর এটাকে ইংরেজিতে বলা হয় ওহমস। এরপর আমি কিরচফস ল তোমাদেরকে নিয়ে ডিসকাশন করব। তো কিরচফস কারেন্ট ল আশা করছি তোমরা সকলেই জানো। কেসিএল কি বলা হচ্ছে? কেসিএল বলা হচ্ছে সাম অফ অল দ্য কারেন্টস। এটা আমি পরেও আরও ডিসকাস করব। আজকে আমি আগে কেন তোমাদের কেভিএল ডিসকাস করেছি সেটা আগে বলি। নেক্সট ক্লাস তোমাদের যখন করাবো তখন আমি কেসিএল আরও একবার ডিসকাস করে দেব। তো কেসিএল হচ্ছে সাম অফ অল দ্য কারেন্টস মিটিং অ্যাট এ পয়েন্ট অর জাংশন ইজ 0। তো তোমাদের মনে যে সব থেকে বড় প্রশ্নটা, সেখানে তোমাদের একটু ব্রেক লাগিয়ে দিই যে কারেন্ট ইজ আ স্কেলার কোয়ান্টিটি, ওকে? কারেন্ট কখনোই ভেক্টর কোয়ান্টিটি নয়। কারেন্ট কেন ভেক্টর কোয়ান্টিটি নয়? কারেন্ট স্কেলার কোয়ান্টিটি। কারেন্টের দিক আছে, মান এবং দিক দুটোই আছে। কারেন্টকে আমরা বলি 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 5 অ্যাম্পিয়ার বললাম আমি কারেন্ট। কিন্তু এই যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট, এই কারেন্টের সাথে যদি আরেকটা 3 অ্যাম্পিয়ার কারেন্ট থাকে তাহলে নর্মাল হিসেবে আমরা কিন্তু 8 অ্যাম্পিয়ার যোগ করতে পারি, যেটা কিন্তু ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী হয় না। তাই কারেন্ট একটা স্কেলার কোয়ান্টিটি, এটা নিয়ে মানুষের অনেক ভ্রান্ত ধারণা আছে। তো তাই তোমাদেরকে বলে দিই কারেন্ট হলো একটা স্কেলার কোয়ান্টিটি। এবার আমি বলছি কেসিএল কি বলতে চেয়েছে বা কিরচফস কারেন্ট ল কি বলতে চেয়েছে। বলছে দেখো সাম অফ অল দ্য কারেন্টস মিটিং অ্যাট এ পয়েন্ট অর জাংশন ইজ 0। মানে ধরো তোমার কাছে এটা একটা নির্দিষ্ট জাংশন রয়েছে যেখানে সমস্ত কারেন্ট আসছে বা বেরোচ্ছে। ধরো এখানে আমার এইরকম একটা কারেন্ট এসছে যেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট এসছে। তাহলে এই যে কারেন্ট এখান থেকে বেরোবে সেই কারেন্টটাও তোমার হায়েস্ট কিন্তু 5 অ্যাম্পিয়ারই বেরোবে। যে কারেন্টটা এসছে সেই কারেন্টটাই তো বেরোবে। এমন তো নয় যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট এলো 10 অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়ে যাবে। কোথা থেকে বেরোবে? কারেন্ট তো কোনো জায়গায় সঞ্চিত থাকে না। এটাই বলতে চেয়েছেন কিরচফ যে কোনো বিন্দুতে যে কোনো হচ্ছে সার্কিটের কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত তড়িৎ প্রবাহসমূহের যোগফল সর্বদা 0 হয়, ওকে? মানে এখান থেকে 5 অ্যাম্পিয়ার বেরোলো, তো এখান থেকে 3 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার, এরকম কিন্তু কারেন্ট যখন এলো কারেন্টকে কিন্তু বেরিয়ে চলেও যেতে হবে। কারেন্ট কোনো জায়গায় স্থিরভাবে কিন্তু তোমার থেকে যাবে না। তাই এটাই তোমাদেরকে বলছি যে দেখো যে তড়িৎ বর্তনীর কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত তড়িৎ প্রবাহসমূহের যোগফল কিন্তু 0 হয়। যেমন ধরো 5 অ্যাম্পিয়ার কারেন্ট এলো, এটাকে আমি লিখছি +5 অ্যাম্পিয়ার।
3 অ্যাম্পিয়ার বেরিয়ে গেল -3 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার বেরিয়ে গেল -1 অ্যাম্পিয়ার, আরও 1 অ্যাম্পিয়ার বেরিয়ে গেল -1 অ্যাম্পিয়ার। তাহলে যোগ করো +5 -3 1 4 1 5, তাহলে +5 অ্যাম্পিয়ার -5 অ্যাম্পিয়ার মিলিত তড়িৎ প্রবাহ সময়ের যোগফল কত হলো? 0। এটাই তোমাদের সব সময় হবে। আর যদি তোমরা এই প্রসেসটা মাথায় রাখতে পারো, যে কোনো সার্কিটকে ভাঙা সব থেকে সহজ কিন্তু তোমাদের কাছে হয়ে যাবে। তো এটা নিয়ে নেক্সট ক্লাসে আমরা যখন আরও ম্যাথ করবো তখন কিন্তু আরও ডিটেলসে আলোচনা করব। আজকে দেখে নাও একটু KVL এর ব্যাপারে। তো এখানেও আমি আরেকবার লিখে দিয়েছি তোমার, বা তুমি এটাও লিখতে পারো বা KCL এটাও লিখতে পারো যে অ্যাকর্ডিং টু দ্য KCL দ্য অ্যালজেব্রিক সাম অফ অল দ্য কারেন্টস মিটিং অ্যাট এ পয়েন্ট অর জাংশন ইজ 0। একই কথা, কোনো রকম কোনো পরিবর্তন নেই কথার মধ্যে। এবার দেখো KVL বা যেটাকে তোমরা কিরচফস ভোল্টেজ ল বলে থাকো, সেটা কি? তো বলছে দেখো অ্যাকর্ডিং টু দ্য KVL বা কিরচফস ভোল্টেজ ল অনুযায়ী ইন এনি ক্লোজড সার্কিট, যে কোনো বদ্ধ বর্তনী। তো তোমাদের বর্তনী সম্বন্ধে একটু ধারণা দিয়ে দিই। দেখো যদি তোমার বর্তনী সবসময় কিন্তু যদি ক্লোজ থাকে, লেটস সে এইখানে কোনো একটা তোমার বাল্ব আছে, ওকে, তো বর্তনী যতক্ষণ না ক্লোজড হচ্ছে তোমার, ততক্ষণ কিন্তু কারেন্টের ফ্লো বা তড়িৎ প্রবাহ কিন্তু চলবে না। বর্তনী যেইমাত্র তোমার ক্লোজড হবে সেইমাত্র কিন্তু তড়িৎ প্রবাহ চলবে। যেমন ধরো আমার এইখানে একটা যে কোনো ভোল্টেজ সোর্স রয়েছে, ঠিক আছে, আমি 5 ভোল্ট ধরছি। এবার কি হচ্ছে, এইখানে আমার একটা সুইচ আছে আর তার সাথে একটা ভালভ কানেক্টেড আছে, ওকে। এবার যখন আমি এই 5 ভোল্ট ভোল্টেজ কিন্তু তোমার যাওয়ার চেষ্টা করছে, বাট এখানে কি রয়েছে, ভোল্টেজের থ্রুতে যে কারেন্ট উৎপন্ন হচ্ছে, কিন্তু এখানে যেহেতু তোমার সার্কিটটা খোলা রয়েছে, সেই কিন্তু কোনো কারেন্ট ফ্লো করছে না। তাই কি হবে, যখন আমি এই সুইচটাকে অন করে দেব, অর্থাৎ সার্কিটটাকে আমি যখন ক্লোজড করে দেব, তখনই কিন্তু ফ্লো অফ কারেন্ট হবে আর লাইটটা আমার জ্বলে উঠবে, ওকে, বুঝতে পারলে? তো সেইটাকেই বলা হয় বদ্ধ বর্তনী। যদি বর্তনীর সুইচ ধরো অন করা থাকে, তাহলে তাকে বলা হচ্ছে তোমার ওপেন সার্কিট, এটা হচ্ছে ক্লোজ সার্কিট। তো কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য KVL কিরচফস ভোল্টেজ ল অনুযায়ী ইন এনি ক্লোজ সার্কিট, যে কোনো বদ্ধ বর্তনীতে অর মেশের ক্ষেত্রে দ্য অ্যালজেব্রিক সাম অফ অল দ্য EMFs অ্যান্ড ভোল্টেজ ড্রপস উইল বি 0। তাহলে কি হচ্ছে, এখানে একটা ভোল্টেজের সোর্স রয়েছে, ঠিক আছে, ধরো আরও একটা আমি ধরছি আরও একটা ভোল্টেজের সোর্স বা কিছু রয়েছে। তাহলে সেই যে ভোল্টেজ সোর্স এবং তার যে তোমার EMF উৎপন্ন হচ্ছে যে ভোল্টেজ সোর্সের কারণে, আর সেখানে রেজিস্ট্যান্স, তোমরা জানো প্রত্যেক সার্কিটে রেজিস্ট্যান্স আছে, 1 ওহম হোক 10 মিলি ওহম হোক, যাই হোক প্রত্যেক সার্কিটের একটা রেজিস্ট্যান্স আছে। আর যেখানেই তোমার সার্কিটের রেজিস্ট্যান্স আছে সেইখানেই কিন্তু তোমার কারেন্ট ফ্লোতে বাধাপ্রাপ্ত হবে, সেইখানেই একটা তোমার ইন্টারনাল ভোল্টেজ ড্রপ বা কারেন্ট ড্রপ কিন্তু তৈরি হবে, যেটাকে আমরা বলছি IR, যেটা ভোল্টেজ ড্রপ তৈরি হচ্ছে। তো সেই ভোল্টেজ ড্রপ সেখানে তৈরি হবে। এই যে ভোল্টেজ ড্রপের যা ভ্যালু আর EMF-এর যে সামেশান, এই দুটোর সামেশান কিন্তু 0 হবে। এটাই কিন্তু বলেছেন KVL এ কিরচফস। তোমাদের একটু একটা ধারণা স্পষ্ট দিয়ে দিই। এই ধারণাটা যদি তোমরা মনে রাখো, এই ধারণাটা দিয়েই কিন্তু আমি আজকের ক্লাস শেষ করব। নেক্সট কিন্তু তোমাদের কিছু ম্যাথ করালে তোমাদের আরও ডাউট ক্লিয়ার হবে। দেখো স্ট্যান্ডার্ড কোনো নোটেশন নেই, ওকে, স্ট্যান্ডার্ড কিছু বলে দেওয়া নেই, বাট আমি তোমাদেরকে বলবো যখন তোমরা সার্কিটের যে কোনো রকমের ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করবে, তখন কিন্তু একটা স্ট্যান্ডার্ড তোমাকে ধরে নিতে হবে। যেমন ধরো এখানে এটা হচ্ছে ধরো মাইনাস যেখানে আছে মানে হচ্ছে এখানে লো ভোল্টেজ, কি আছে, লো ভোল্টেজ। আর যেখানে তোমার প্লাস রয়েছে, আমি স্ট্যান্ডার্ডের হিসাবে তোমাকে ধরে নিতে বলছি, তুমি আলাদা ধরলে কোনো রকম কোনো প্রবলেম কিন্তু হবে না। তো আমি ধরে নিচ্ছি যেখানে নেগেটিভ সাইন রয়েছে সেখানে হচ্ছে লো ভোল্টেজ, আর যেখানে পজিটিভ সাইন রয়েছে সেখানে হচ্ছে হাই ভোল্টেজ, ওকে। এবার দেখো কারেন্ট সবসময় কি করবে, কারেন্ট সবসময় লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে কিন্তু যাচ্ছে,
বা তুমি এমনটা ধরতে পারো যে এখানে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ আসছে, মানে কি হচ্ছে ভোল্টেজ কি হচ্ছে বাড়ছে, কি হচ্ছে তোমার ধরো 3 ভোল্ট ভোল্টেজ ছিল, এবার তুমি ধরো 5 ভোল্ট ভোল্টেজের দিকে যাচ্ছ, তাহলে 2 ভোল্ট ভোল্টেজ বাড়লো। সেই রকমই যদি এরকম তুমি সার্কিটে পাও কোনো সিচুয়েশান, দেন তুমি সবসময় আমি বলবো যে তুমি পজিটিভ ভোল্টেজ রাইজ বলে কাজ করবে, প্লাস চিহ্নের কিন্তু প্রয়োগ করবে। এবার ধরো তুমি যদি তার উল্টোটা পাও, অর্থাৎ হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যদি তোমার কারেন্ট ফ্লো করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা করতে পারো যে ড্রপ ইন পোটেনশিয়াল, ধরো 3 অ্যাম্পিয়ার ছিল 1 অ্যাম্পিয়ার হয়ে গেল, তাহলে কি হচ্ছে ভোল্টেজ কমছে, ভোল্টেজ কমছে, ভোল্টেজ কমলে কি হবে সেখানে পোটেনশিয়াল বা ভোল্টেজের ড্রপ হবে, ভোল্টেজের ড্রপ হবে, ড্রপ ইন পোটেনশিয়াল, তাই আমরা সেখানে কিন্তু নেগেটিভ সাইন প্রয়োগ করব। ওকে, তাহলে এটা কিন্তু আমি স্ট্যান্ডার্ড হিসেবে তোমাদের ধরে নিতে বলছি। ধরো কোনোটাতে তুমি উল্টোটা করলে, কোনোটাতে আরও উল্টো করলে, নেবেতে কিন্তু তোমার সার্কিটের কমপ্লিট হবে না এবং ম্যাথামেটিক্সে ভুল হওয়ার চান্স থাকবে। তো তাই বলবো তোমরা এই স্ট্যান্ডার্ডটাকে ধরে নিতে পারো, এবং এটা ধরেই কিন্তু আমিও পরীক্ষায় করি, তোমরা কিন্তু করতে পারো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। এটা হচ্ছে ক্লাস 1 ছিল, এরপর আরও প্রচুর ক্লাস আসবে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকো। আর এরকম আরও ভিডিও পেতে বন্ধুদের কিন্তু অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ।